একটা রং ন্যারেটিভকে কেন মানুষের সামনে একের পর এক আনার চেষ্টা করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যাড মাউথ করার চেষ্টা করছে, সফলতার ক্ষেত্রে ব্যর্থতাটাকে বারবার হাইলাইট করার চেষ্টা করছে। আমি খুঁজে পাচ্ছি না, আমি কোনো কারণও খুঁজে পাই না করছে। এক আর দুই, এক্সাম্পল শিবির এটা করছে। শিবির যদি ফর আইডিয়ালস, আদর্শের জন্য তোমার গায়ে পানির বোতল মাইরা থাকে, তুমি শিবিরের লোকজনদের সাথে কি মাহফুজ বসতে পারো না, বসে বলতে পারো না ভাই তোমরা আমার উপরে কেন রাগ, লেটস এক্সচেঞ্জ আওয়ার আইডিয়া। ডক্টর ইউনূসের সরকার ভালোই চলছে, দর্শক এমন মন্তব্য করেছেন জ্যাকব মিল্টন। মাত্র কয়েকটা রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের কয়েকজন নেতার জন্য দেশের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। কারণ বিএনপি বা আরো কয়েকটা দল নির্বাচন চাচ্ছে, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কি দেশের ভবিষ্যৎ করতে পারবে? ডক্টর ইউনূস যদি ভবিষ্যৎ করতে না পারেন, কে করতে পারবে? ডক্টর ইউনূস ভবিষ্যৎ যেভাবে করতেছেন এর কতটুকু যুক্তি এবং কতটা সাফল্যের দিকে এগোচ্ছে, এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছেন জ্যাকব মিল্টন এবং তার সাথে আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। চলুন আমরা আলোচনা শুনে বুঝতে পারবো ডক্টর ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি বা ক্ষমতায় যে কেউ যাক না কেন দেশ এতটা এগিয়ে যাবে না। আগে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার গ্রহণ করেছে। তো আমি ইকোনমিস্টের লেখাটা আমি মনোযোগ দিয়ে পড়লাম এবং নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট এই আর্টিকেলটাকে ইলাবোরেট করেছে। তো আমি যখন আর্টিকেলটা মনোযোগ দিয়ে পড়লাম, কয়েকটা বিষয় আমি খেয়াল করলাম। The writer of those articles and the person who interviewed Dr. Mohammad Yunus both concept and narrative I got that Bangladesh সঠিক পথে এগোচ্ছে since August 8, 2014. কিন্তু একটা ব্যাপারে আমি বারবার চিন্তা করছিলাম যে বাংলাদেশ তো সঠিক পথে এগোচ্ছে, then why the political parties, those who claim that they are patriot and they are going to save Bangladesh, তাইলে কিছু কিছু লোকজনরা একটা রং ন্যারেটিভকে কেন মানুষের সামনে একের পর এক আনার চেষ্টা করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যাড মাউথ করার চেষ্টা করছে, সফলতার ক্ষেত্রে ব্যর্থতাটাকে বারবার হাইলাইট করার চেষ্টা করছে। আমি খুঁজে পাচ্ছি না, আমি কোনো কারণও খুঁজে পাই না। তো আমি গত 2-3 দিন আমি স্টাডি করেছি, লেখাপড়া করেছি। আমার কনক্লুশন হলো পুরো পৃথিবীতে যতগুলো দেশ আছে সব দেশ মনে করে বাংলাদেশ ইজ হেডিং টু দ্য রাইট ডিরেকশন আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর মোহাম্মদ ইউনূস, শুধুমাত্র একটা দেশ ছাড়া। আমরা ওই একটা দেশ নিয়ে কথা বলবো। এবং 5 জন মানুষ তারাও মনে করে যে বাংলাদেশ সফলতার দিকে যাইতেছে না। 2টা রাজনৈতিক দল তারাও মনে করে যে বাংলাদেশ ইজ হেডিং টুয়ার্ডস দ্য রং ডিরেকশন। এরা বাংলাদেশের সফলতার পথে বাধা, এরাও তাই বলে। এখন আমরা এই সাবজেক্টটা নিয়ে একটু ইলাবোরেট করবো আমার গেস্টদের সাথে। আরো কয়েকটা বিষয় আপনারা শুনে থাকবেন। আওয়ামী লীগ এবং তাদের মনিব ভারত খুব একটা ভালো কাজ করেছে। আমরা তো কয়েক লক্ষ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছি। ভারত কাজটা কি করেছে জানেন? 40 জন রোহিঙ্গা মুসলমানদেরকে ধরে শিপের মধ্যে পুরে মহাসমুদ্রের মধ্যে সাগরে নিক্ষেপ করে তারা জাহাজ চালায় চলে গেছে। ওই 40 জন মানুষকে তারা বেঁচে থাকবে, মরে যাবে। ওটা হিন্দুত্ববাদ, মোদিবাদ, জয় বাংলা, এরা এগুলো বুঝতে চাবে না। আজকে আমি কথায় কথায় আমার বোন নীরাকে আমি বললাম, কোন মানুষ কি এটা করতে পারে? আমার বোন নীরা বলছে আপনি আওয়ামী লীগ আর ভারতের মধ্যে আবার মানুষ পাইলেন কই? তো আমি বললাম ও আচ্ছা, ভুলে গেছিলাম। সাবজেক্টটা কি? ওখানে কোনো মানুষ নাই তো। এই সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আরো 2-3টা সাবজেক্ট আছে, আমি আপনাদেরকে সাবজেক্ট গুলো সম্পর্কে একটু বলতে চাই। সাবজেক্টটা হলো সাভারে একটা মেয়ে কর্তৃক তার বাবাকে খুন করা হয়েছে এবং ওই মেয়েটা জঘন্য মিথ্যাচার করেছে সোশ্যাল মিডিয়ায় তার বাবাকে নিয়ে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো।
জামাত ইসলামের আমির ডক্টর শফিক সাহেব উনি বলেছেন আমরা মজলুম হলেও জালিম হব না। ওয়েল, আমি ওনার এই কথাটাকে কিভাবে ইলাবোরেট করব দেখি আমার গেস্ট রাইটার দিয়ে কি বলে। এবং আজকের একটা ইম্পর্টেন্ট বিষয়, আজকের ফারাক্কা দিবস। আমাদের দেশের লোকজনরা গত 54 বছর যাবত, না 54 বছর না, 1975 সাল থেকে আজ অবধি এই ফারাক্কা ফারাক্কা বইলা জিকির করতেছে। আমি তাদেরকে দেশপ্রেমিক বলবো, তারা ভালো মানুষ সেটাও বলবো, কিন্তু 54 বছরের ইতিহাসে মাত্র 2 জন সরকার প্রধান জাতিসংঘে এসে ফারাক্কা নিয়ে কথা বলেছে। Even though these two head of the government of Bangladesh, they couldn't resolve the issue. Let's see, এটা নিয়ে আমরা কি কথা বলতে পারি। আর একটা মজার কথা আছে, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ডিসাইড করছে পাকিস্তানকে $2.1 বিলিয়ন লোন দিবে। এখন তার ভিতরে একটু গরুর মুত আর গোবর ঢালার চেষ্টা করতেছে ভারত। ওয়েল, আমরা এটা নিয়েও কথা বলবো। ওয়েল, অনেক সাবজেক্ট, এর মধ্যে আবার চেষ্টা করবো আপনাদেরকেও লাইনে এনে আপনারাও যদি আমার সাথে কেউ কথা বলতে চান কোনো অসুবিধা নাই, আমরা শো এর মধ্যে কথা বলবো। আসুন আমি আমার গেস্টদের সাথে কথা বলি। আমি প্রথমে স্বাগত জানাবো অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি প্যারিস থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম জাকব ভাই, আপনাকে মানে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আজকে সহ-আলোচক আছেন ডক্টর নসিব, ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাই ভাই, আপনাকে প্রত্যেকদিন আপনি যুবক হইতেছেন, আপনি প্রত্যেকদিন কি ভায়াগ্রা খান না অন্য কোনো ঔষধ খান? না না না, মাওলানা আমার নেতা মাওলানা ভাসানী 96 বছর বয়সে এই ফারাক্কা লং মার্চ করছিল আজকে এই দিনে। আমি মনে করছি যে সেই সময় আমি তো 106 বছর মিনিমাম বাঁচবো ইনশাআল্লাহ। তো আমার নামের সাথে প্যারিসবাসীরা ফারাক্কা মামুন হিসাবে চালায় দেয়। কোন মামুন? ও ফারাক্কা মামুন ভাই। ওকে, বাংলাদেশের মাস্তানদের কয় গালকাটা কামাল, কুত্তা জাহাঙ্গীর, এই ধরনের না, ওই ধরনের না হলেও আমি তো এটা গর্ব করি। যাক, আর যাই হোক, ফারাক্কা মামুনের সাথে বলছে এটা আন্দোলনের সাথে আমাকে জড়িত, এরকম ভাষাঞ্চরের ভাসানী, উনি ভাসানী সাহেব হয়ে গেলেন। গুড, এই জন্য আই ফিল প্রাউড। গুড। বাট মাওলানা ভাসানী কি স্যুট টাই পরতেন? না না ভাই, পড়তেন না। লেনিন পড়তেন, লেনিন পড়তেন। ভাই একজনের খুঁজেন যে ভাষাটির দিকে হাত দিচ্ছি, আপনি লেনিনে দৌড় দিচ্ছেন। না, মাওলানা ভাসানী তো মামুন ভাই, সমস্যাটা কি জানেন? বামপন্থীদের তাদের ছাই দিয়া বালি দিয়া তারপরেও যদি ধরে, তারপরেও বাইক মাছের মতো মোড়াইতে থাকে। আপনি লেনিন হইছেন? না না, আমি লেনিন হই নাই। লেনিনও আমার গুরু শিক্ষক। আমার কথাটা হলো মাওলানা ভাসানীকে রেড মাওলানা বলা হইতো, এবং উনি 2 বার চায়নায় মাসুদের সাথে গেছেন, একবার কোরআন শরীফ নিয়ে গেছেন মাসুদের জন্য। মাসুদ ভক্তি করে নিয়ে উনি দেখাইলেন যে প্রাইভেট সাথে ইংলিশে কোরআন বলে আমি পড়ছি, আপনি দেখেন আমার চীনে এটার বাইরে কিছু আছে? তো মাওলানা ভাসানী বলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, তবে আল্লাহর অস্তিত্বটা মাইনা নেন। তখন উনি হাসছে একটু। ওকে, ভাসানীর আগে চাইনিজরা মুসলমানদের ধর্ম সম্পর্কে একটা নলেজ ছিল। এই নলেজটা কে দিছিল আপনি কি জানেন? না, আপনি বলেন। এক্সপ্লোরার হিউয়েন সাং, first explorer, went to Middle East and learned about Islam, and when he got back to China, সে প্রথম একটা ধর্মকে গ্লোরিফাই করা হয়েছে ইন চায়না থ্রু এক্সপ্লোরার হিউয়েন সাং। এবং দ্বিতীয় কে ছিল জানেন? হ্যাঁ, দ্বিতীয় কে ছিল? আরেকজন লোক ছিল খুব বিখ্যাত, তার সম্পর্কে আমরা অনেকেই জানি না। উনি কে জানেন? কি তার নাম হইছে? হ্যাঁ না হ্যাঁ, আপনি হ্যাঁ হ্যাঁ না না না, জানি না। ওকে, বলেন। ওনার নাম হইছে অ্যাডমিরাল জাং হে। এখন মজার কথা শুনবেন, হ্যাঁ আপনি শুনলে কিন্তু অবাক হবেন। অ্যাডমিরাল জাং হে, আপনি কি জানেন উনি একজন মুসলমান ছিলেন? এইমাত্র শুনলাম। বিঙ্গো। অ্যাডমিরাল জাং হে যে ভয়েস ছিল, এই ভয়েসটা ছিল 10 times bigger than the voyage of Columbus. 10 times bigger than Columbus.
জাংহেকে চায়নায় রীতিমতো এক্সপ্লোরার হিসাবে তাকে পূজা করা হয়, এত সম্মান করা হয় জাংহেকে। যাই হোক, এটা আমাদের রিলেটেড না আজকের আলোচনার মধ্যে। আমি দুইটা সাবজেক্ট নিয়ে আমি আপনার সাথে কথা বললাম। এরপরে আমি স্বাগত জানাবো ডক্টর এস এম নওশের আলী। আসসালামু আলাইকুম আপনাকে। অনেক শর্ট নোটিসে ভাই, আপনি আমাদের ভাই, যখনই আপনাকে আমি বলি আপনি নিজে আমাদেরকে অ্যাকোমোডেট করেন। অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে প্রোগ্রামের সাথে যুক্ত করার জন্য, এবং আমি স্বাগত জানাচ্ছি আমাদের সহ আলোচককেও। ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, যাতে আল্লাহ ওনার সেই ইচ্ছাটা পূরণ করে উনি যেন শতায়ু হতে পারেন এবং দেশের জন্য অবদান রাখতে পারেন। ধন্যবাদ। ওকে, মামুন ভাই এবং ডক্টর নওশের, আমি আজকে খুব এক্সাইটেড ছিলাম হোয়াইল আই ওয়াজ রিডিং ইকোনমিস্ট আর্টিকেল ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে। উনি ইন্টারভিউ করেছেন ওখানে। তো ওখানে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রাণান্তকর ভাবে উনি কয়েকটা কথা বলেছেন। উনি বলেছেন যে ভারতীয় কুত্তি হাসিনা কি করছে দেশের জন্য, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার এট দিস টাইম। হি ইজ ফোকাসিং টু রিফর্ম Bangladesh and put all those zigs and puzzle together. That is more important than getting revenge against হাসিনা, আওয়ামী লীগ or anything. তো ওনার কথাটা কি, আমি প্রথমে চিন্তা করলাম উনি কি হাসিনা বা রেহানা এদেরকে মাফ কইরা দেওয়ার মানসিকতা পোষণ করে, কিন্তু আলটিমেটলি আমি দেখলাম না, উনি যে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে দেশের সংস্কার, দেশের প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারকে একত্র করে গুছিয়ে সামনে এগিয়ে যাওয়া অত্যন্ত জরুরি, এবং সেই কাজটাই উনি করছেন। অন দা আদার হ্যান্ড, যারা অন্যায় করেছে, দেশদ্রোহিতা করেছে, চুরি করেছে, গুম করেছে, খুন করেছে, উনি বলতে চাচ্ছে আইন তার সঠিক পন্থায় যাবে, ওখানে কোনো ম্যানিপুলেশন এলাও করা যাবে না। তো আরেকটা কথা, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং বিশ্বের প্রত্যেকটা মিডিয়া বলছে এই মুহূর্তে, এবং একটা কথা শুনলে আপনি অবাক হবেন, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনারা যদি গুগলে ইংরেজিতে লেখেন that Bangladesh is heading to the right direction, even Google পর্যন্ত রিকগনাইজ করে যে বাংলাদেশ এখন রাইট ডিরেকশনে আছে। এখন মজার কথা, মাত্র একটা দেশ মনে করে যে বাংলাদেশ রং ডিরেকশনে যাচ্ছে, কিন্তু এটা তাদের সঠিক ন্যারেটিভ না। রাজনৈতিক কারণে তারা বলে বাংলাদেশ রং ডিরেকশনে যাচ্ছে। 5 জন ব্যক্তি মনে করে বাংলাদেশ রং ডিরেকশনে যাচ্ছে, 2টা রাজনৈতিক দল মনে করে বাংলাদেশ রং ডিরেকশনে যাচ্ছে। এখন আমি আপনার কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জন এবং বাংলাদেশ সঠিক পথে আছে এটার উপরে আপনি প্রথম মন্তব্য করবেন। করার পরে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো ওই একটি দেশ কোন দেশ, ওই 5 জন ব্যক্তি কোন ব্যক্তি, 2টা রাজনৈতিক দল কারা। তো আপনি শুরু করেন, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। এখন আপনি তো আমাকে গোলক ধাঁধার মধ্যে ফেলে দিছেন, নাকি যেটা নাকি সবাই জানে সেই সত্য কথাটা আমার মুখ দিয়ে বলতে হবে। যদি দুইটা, প্রথম দিকে যে দেশটা বলেন সেই দেশটা হলো আমাদের কি বলবো, ভারত। আমি বন্ধুত্ব চাইলেও সে বন্ধুত্ব আশা করে না, সে সত্যতা আমি করেই যাবে। আর যেটা 5টা লোকের কথা বললেন, এই 5টা লোকের ভিতরে যদি বলা যায় বাংলাদেশে যারা জীবিত রাজনীতিবিদ আছে, এই 5টা সিরিয়ালি যেভাবে দেন না কেন, আজকে ধরেন বেগম খালেদা জিয়াকে আমি একটু ছাড় দিলাম, হ্যাঁ, যে উনি ধরেন ফারাক্কা নিয়ে জাতিসংঘে করছিলেন, জিয়া রহমানও করছিলেন, এই জন্য ওনাকে একটু ছাড় দিলাম, বয়স হয়েছে, আকাঙ্ক্ষা আছে। কিন্তু তার ছেলে, তার পার্টি নেতাবৃন্দ, ওদেরকে আপনি কি বলবেন? এইভাবে যদি আপনি বলেন, ইভেন জাতীয় পার্টির কথা একই কথা, এরপরে নামগুলো আপনি নাই বলেন, কাদের বলেন, এরপরে আপনি যদি বলেন যে জামাত ইসলামের রাজনীতি যাই হোক না কেন, তাদের কর্মীদের প্রতি আমার শ্রদ্ধা আছে, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু তাদের দেশপ্রেম নিয়ে আমার কোনো কথা নাই। এখন প্রশ্ন হচ্ছে, এখন যে বর্তমান নেতা শফিকুর রহমান, উনি কখনো ডাইনে যায়, কখনো বাইরে যায়, কখনো পিছনে যায়, আগায়, কখনো ভারতকে মাফ করে, এটা নিয়ে জাতীয় কনফিউজ আমরাও বুঝতেছি। তাই এখন আপনি যে কথা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে রাইট ডিরেকশন নিচ্ছে কি নিচ্ছে না, আমি তো এর আগেই বহুবার বলেছি যে 54 বছরের জঞ্জালকে আপনি 54 মাস তো দিবেন। এখন হ্যাঁ, এখানে যে সবই উনি একা করে ফেলবে
তার চারপাশে যদি সহযোগিতারা তারা নন কোঅপারেট করে, যেন ওয়াকার গংরা তো তার পদে পদে বাধা সৃষ্টি করে আসছে, তারপরে উনি ধৈর্য সহ্য ধরে আগাচ্ছে। কালকে আমি একটা খুব গভীরভাবে পড়লাম, আপনারা নিশ্চয়ই পড়েছেন, যে চিটাগং পোর্ট দেওয়ার ব্যাপারে উনি একটা দীর্ঘ একটা ইন্টারভিউতে কথা বলছে, আমি খুব মনোযোগে শুনলাম। আর এদিকে আওয়ামী বাম ঘেরানা ওরা অনেকেই বলছে ওই যে আপনার যে মানে তেল পানি গ্যাস আন্দোলন আছে না, সিপিবি নেতৃত্ব হয়েছিল, ওখানে আনু মোহাম্মদ ছিল, যদি আনু মোহাম্মদ খুব ভালো সম্পর্ক, কিছুটা উনি মিসলিডও হতে পারেন। ওনারা যখন আন্দোলন করা থাকে তখন আন্দোলন না করে কি করে, এই তেল গ্যাস আন্দোলন করে। এখন হাসিনা যে তেল গ্যাস পোর্ট সব দিয়ে দিল, তখন তারা চুপ। এখন আবার নতুন করে সরব হয়েছে, কি এই পোর্ট দিয়ে দিচ্ছে। উনি এটা বললেন যে পোর্টের ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি এটা ব্যাখ্যা দিলেন যে চিটাগং পোর্টটা হলো আমাদের ইকোনমিক হার্ট না, যদি চিটাগং পোর্টটা যদি ম্যানেজমেন্টটা যদি আমরা ইন্টারন্যাশনাল রিনাউন্ড কোম্পানিকে দেই, এবং এখান থেকে যারা আমরা ট্রেন আপ হবো, এখানে এই লোকগুলো পৃথিবীর সব পোর্টগুলো ম্যানেজ করবে। আরেকটা উনি কথা বললেন যে মিসম্যানেজমেন্ট হলে কি হয়, সম্পদ থাকলেও তো আমরা যদি এটাকে আমরা আমাদের স্বার্থে কাজে না লাগাতে পারি, উনি খুব গভীরভাবে বলেছেন। তো এই ব্যাপার নিয়ে ওই যে তেল গ্যাস পোর্ট রক্ষা করার ব্যাপারে, কিন্তু হাসিনা যখন নাকি এইসব পোর্ট দিয়ে দিল, তখন থেকে এরা কিন্তু একেবারে চুপ ছিল, এবং তারা এই শব্দের মধ্যে পানিটা ব্যবহার করে নাই। আমি বলছি ভাই আপনারা আমাদের পানি আগ্রাসনটা কেন অ্যাড করেন না? হ্যাঁ, আপনারা পোর্ট বলছেন কেন? এদের নেতৃত্ব হইলো ওই সিপিবি আজকে আপনি লক্ষ্য করেন, সে হলো বাকশালের পার্টনার, এই হলো সো কল্ড লেফট। এখন আমাদের অসুবিধা হয়ে গেছে, মানুষ এদেরকে লেফট মনে করে, প্রচার এদের বেশি। আরেকটা লেফট ঘরানা ছিল যেটা মাওলানা ভাসানীর নেতৃত্বে, এটা জাদু মিয়া বেঁচে দিছে। তো এখন কথাটা হলো যে আমরা সংখ্যার দিক থেকে সংগঠিত শক্তি কম হলেও আজকে সত্য কথা বলতে হবে যে ইউনূস সাহেবকে আমরা সমাজতন্ত্রী মনে করি না। ইউনূস সাহেবকে আমরা মনে করি যে জাতীয় পুঁজির যদি বিকাশ হয়, উনি 3টা জিরো থিওরি দিয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড, সেটা তার মতো করে উনি ব্যাখ্যা দিচ্ছেন, কনভিন্সড করছেন। একটা হলো জিরো পভার্টি। তো যদি বাংলাদেশ যদি জিরো পভার্টি দিকে যায়, তাহলে আমাদের সমাজতন্ত্রের সাথে সংঘাত না, কপারেশন। উনি যদি বলে এখানে কর্মসংস্থান করবেন, কোনো বেকার থাকবে না, ভেরি ওয়েল। যদি বলেন যে এই যে বিশ্ব তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের এইটা যে নিয়ন্ত্রণ করে, এটার ব্যাপারের সাথে আছে। এখন প্রশ্ন হলো ডক্টর ইউনূস এই 9 মাসের মধ্যে সাফল্য আর ব্যর্থতাটা কি? এখন যদি আমি বলি ব্যর্থতার দায়ী দায়িত্ব নিবে যিনি এনএসআই ডিজিএফ এর চার্জে আছে, যিনি সামরিক চার্জে আছে, এবং এখন যে গত 4 মাস বেশি হয়ে গেল না, 2বার করে করলো যে মিনিস্টার পাওয়ার দিছে আর্মিকে, তা আর্মি প্রধানকে এই ওয়াকার গংরা, এই বিচারের দায়িত্ব কে? আসিফ নজরুল গংরা। এই ওয়াকার আসিফ গংরা যদি পদে পদে তাকে বিব্রত করে, আর যদি কিছু অথর্ব কিছু এনজিও মার্কা লোকজন আছে, এই যে আপনার একটা থিওরি দিল কি যে আলী রেয়াজেরও জাসদের লোক ছিল, বি টিম অফ ইন্ডিয়ান, আমরা সবসময় বলতে হবে, সে বললো বাংলাদেশকে 4টা বিভাগে করতে হবে। এটা আপনার এই যে এই তত্ত্বটা দিছিল সিরাজুল আলম খান। জাফর ভাই চৌধুরী একবার ভুলেও না বলে ফেলছিল, আমি এটা বিরোধিতা করছিলাম। জাফরুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো ছিল। আচ্ছা, এখন কথাটা হলো যে আমি মনে করি এই মুহূর্তে উনি যে কাজটা করছেন, বাংলাদেশের যে ইকোনমিক ডিস্ট্রাকশনের দিকে চলে গেছিলেন, কোনো ইনভেস্টর নাই, উনি বাইরে থেকে ইনভেস্টর আনতেছেন এবং সব দেশের ইনভেস্টরদেরকে উৎসাহিত করতেছেন, কিন্তু সব জায়গায় বাধা দিচ্ছেন যে যদি এখানে আইন শৃঙ্খলা যদি এখানে নিয়ন্ত্রণ না থাকে, ইনভেস্টররা ভয় পাবে। সবকিছু দায়িত্ব ওয়াকার গং, সবকিছু দায়িত্ব হইলো এই যে আপনার আওয়ামী প্রেতাত্মারা এখনো আছে। আগে ছিল ছাত্রলীগ, এখন হয়ে গেছে শিবির লীগ আর ছাত্র দলে ঢুকে গেছে। আগে ছিল ছাত্র মানে যুব দল, যুবলীগ, এখন হলো যুব দলে চলে গেছে। তো এই দায়িত্ব তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে পারবো না। এখন এই যে ছাত্রদের 158 ছাত্র নেতার মধ্যে কয়েকটা ছাত্র নেতারা তারা মন্ত্রিত্ব দায়িত্ব নিচ্ছেন। এখন আসিফ মাহমুদ সাহসিকতার সাথে ওয়াকারের বিরুদ্ধে স্ট্যান্ড বলেছে। এখন তাকে করার জন্য এই যে আপনার মাহফুজ আলমকে প্রথম দিকে চেষ্টা করা হলো, তাকে আওয়ামী ঘরানার লোকরা বলছিল তাকে হিজবুতে তাহেরি, এখন দেখা যাচ্ছে তাকে আওয়ামী ভাষায় কথা বলতেছে, তাকে দিয়ে মানে যাই হোক আওয়ামী ন্যারেটিভ বলছে। এটা নিয়েও অনেকে সন্দেহ করে যে এইটাও ওয়াকারের ম্যানিপুলেশন। তাহলে এখন আর একটা জিনিস, সেটা হলো হাসনাত আব্দুল্লাহ। আচ্ছা, উনি মানে বড় গাড়ি নিয়ে করছিল, এটা সমালোচনা আমরা করছি, অনেক করছেন, কিন্তু উনি যে সাহসিকতার সাথে কতগুলি ভূমিকা নিয়েছেন
যে এই কথাটা ওয়াকারের প্রলোভনকে উনি প্রত্যাখ্যান করেছেন 30টা সিট বন্টনের ব্যাপারে, শেষের দিকে ধরতে গেলে উনি একাই একটা সামনে চলে আসছেন। তো একটা লোকের ভালো দিক আমরা বলবো না, হ্যাঁ, ছোট একটা ত্রুটি কিংবা বয়স অল্প সেটাকে বড় করবে এটা আমি মনে করি না। তো কাজেই আমি মনে করি এখনো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমরা সংহতি প্রকাশ করছিলাম, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে। ছাত্ররা বলতে কয়েকজন না, এই 158 জন, এবং তাদের আমরা তো শুরু থেকেই জুলাইয়ের আরো আগে থেকেই ওই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। কাজেই বৈষম্যবিহীন বাংলাদেশ হোক, যেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ছিল, মুক্তির অঙ্গীকার, তো সেইটার প্রথম হলো বৈষম্য। তো এইখানে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে এই ছাত্রদের ওরা নিয়োগদাতা, এইটা একটা সেমি বিপ্লব হয়েছে, যেটার সাথে ব্যাপক সাধারণ জনগণ, শ্রমিক এবং সৈনিকরা একত্রিত পোষণ করছে। কাজে এইখানে অর্ধ বিপ্লব হয়েছে, এবং আর একটু ধাপ আগাইতে হবে যতদিন পর্যন্ত আমরা চুপ্পু এবং এই যে ওয়াকার, এই আসিফ গংদেরকে এখান থেকে উৎখাত না করতে পারবো তাদের বোধহয় নিরাপদ না। সেখানে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল যেসব পত্র পত্রিকা এখনো বাংলাদেশকে যেভাবে ডক্টর ইউনূসকে সামনে রেখে বলছে, এর জন্য কি হবে, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে ইনভেস্টর পাবো। এর আগে আপনারা জানতে পারছেন স্যামসাং কিন্তু চাইছিল হাসিনার মানে ব্যাপক ইনভেস্টমেন্ট, কত 40 বিলিয়ন না কত বিলিয়ন, সেটা হতে দেয় নাই। বাংলাদেশ মানে যদি অর্থনৈতিক ভাবে ভাইবেল হয় তাহলে ইন্ডিয়া চায় না, বাংলাদেশ যদি টিকে যায় তাহলে তো পশ্চিম বাংলা, আসাম, মেঘালয়, উড়ানিচর, 7 সিস্টার বলবে যে আমরাও মারারির দ্বারা শোষিত হতে চাই না, ওরাও বাংলাদেশের পথ ধরবে, তারাও স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতার কথা বলবে। আর আমরা তো বলেই আসছি যে এটা হলো 1757 এই ভূখণ্ড, এই ম্যাপ আমাদের, যেটা ওরা অখণ্ড ভারত করে, আমরা কেন অখণ্ড বাংলা করবো? এটা তো স্বাধীন বাংলা ছিল। তো সেই কারণে আমি মনে করি ডক্টর ইউনূসকে আমাদের যত প্রতিকূলতার মধ্যেও তার সমালোচনাও করব, আমরা তাকে সহযোগিতা করবো। এটাই আপাতত আমি বলছি যে এই মুহূর্তে তাকে একটা ম্যাক্সিমাম টাইম না দিয়ে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে টোটাল ব্যর্থ কিংবা টোটাল সফল এই বলা যাবে না। কাজেই আমি মনে করি এখনো উনি রাইট ডিরেকশন যাচ্ছে তুলনামূলকভাবে। এখন উনাকে যদি আমি একটাই কথা বলবো যে আপনারাও বলবেন যে উনি যেন ফারাক্কা কমিশন করে, ফারাক্কা সহ 54টা নদীর উপরে যেই বাদ দিছে, এটা বাংলাদেশ মরুভূমি হয়ে যাচ্ছে, এই 4টা পার্টি কমার বেশি দায়িত্ব পালন করবে যারা ক্ষমতায় ছিল, মানে উৎখাতিত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তারা এটাকে সিরিয়াসলি নেয় নাই। জিয়া রহমান একবার চেষ্টা করেছিলেন কিন্তু শর্ট টার্মের জন্য, তারপরে যাই হোক না ঘটনা আমরা জানি এই জনগণ যা নিয়ন্ত্রণ হয়েছে উত্তরপাড়া থেকে মীর জাফর ওয়াকারুজ্জামান ছিল ইজ দ্য গাই। এখন এটা না বোঝার মতো অদূরদর্শী কি লেখাপড়া জানা লোকজন বাংলাদেশে আছে? আমি যে কথাটা বললাম, আমার এই ন্যারেটিভটাকে যদি আপনি বলেন যে জেকব ভাই আপনি ভুল, আমাকে বলেন জেকব ভাই আপনি ভুল, আর যদি আপনি বলেন যে না জেকব ভাই আপনি যেটা বলছেন দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আপনি কোন দিকে যাবেন ডক্টর নসির আলী? কথা অবশ্যই আপনি যেটা বলছেন সেটাই তো ফ্যাক্ট, কিন্তু কথা হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে মানে এই অযোগ্য লোকগুলোকে বিদায়কে ছাঁটাই করে বা বিদায় করে, সেখানে যোগ্য লোক বসে উনি কেন ওনার ইয়াটাকে সেভাবে গতিশীল করতেছেন না, মানে ওনার প্রশাসনটাকে, ওনার সরকারকে গতিশীল করতেন না? আপনাকে আমি বলতেছি, আপনি বারডেমের একজন চিকিৎসক, আপনি বারডেমের অনেক নিয়ম কানুন পছন্দ করতেছেন না, আপনি ওই থেকে রিজাইন করেন না কেন? দুইটা কারণে করেন না, দুইটা কারণে করেন না। এক, আপনার পেশাটাকে আপনি ভালোবাসেন, দুই, রোগীদেরকে আপনি ভালো সেবা করতে চান। ওইখান থেকে চলে আসলে ওইখানে আর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না। ওখানে থাকলে অ্যাটলিস্ট 50, 60, 70% হেল্প আপনি করতে পারেন, আর চলে আসলে আপনার কোনো সুযোগ থাকে না। আর আপনি ওইখানে লাইকা থাকলে ধীরে ধীরে আপনি নিয়ন্ত্রণ নিতে পারেন। ভালো কোনটা, ইনু সাহেবের সবকিছু ফালাইয়া চলে যাওয়া নাকি ঝগড়া লাগাইয়া মাথা ফাটাফাটি করা, কোনটা? এখন পরিস্থিতি যেভাবে তৈরি করতেছে তাতে তো মনে হচ্ছে যে মানে এটাই চাচ্ছে যে ইউনূস সাহেব যেন সবকিছু লেজে গুবরে করে উনি যেন মানে এই দেশ ছেড়ে চলে যায়, উনি যেন বিরক্ত হয়ে যেন চলে যায়, যে তোমার দেশ তোমরা সামলা, আমি আর এই বয়সে আর পারবো না। এরকম তো মনে হচ্ছে আর কি। মনে হয় না আপনার কি মনে হয় না ইনস্টেড অফ ক্রিটিসাইজিং হিম আমাদের সবার আরো ওনাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত? আমাদের আপনার কি মনে হয় না যে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা বাদ দিয়ে ওনার ধৈর্যের প্রশংসা করা উচিত, ওনার কর্মদক্ষতার প্রশংসা করা উচিত, ওনার দূরদৃষ্টির প্রশংসা করা উচিত, ওনার দেশপ্রেমের প্রশংসা করা উচিত? উচিত কি উচিত না?
হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা তো এই প্ল্যাটফর্ম থেকে ওনার প্রশংসা করেছি। এই যে মোদির সাথে উনি যেভাবে ডিপ্লোম্যাটিক যেভাবে হ্যান্ডেলটা করলেন, এটা তো আসলে একটা অসাধারণ একটা ওনার একটা পলিসি ছিল, যেভাবে উনি মোদিকে হ্যান্ডেল করলেন থাইল্যান্ডে। তো এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, মামুন ভাই খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে পোর্টের ব্যাপারে। চিটাগং পোর্টের দখল কারা নিবে, চায়না নিবে, কেন এটা ওখানে দেওয়া লজিক্যাল। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস করিডোর দিয়েছে, পোর্ট দিয়েছে, বা বাইরের কেউকে এনে এখানে আমাদের কিছু কিছু ইন্ডাস্ট্রি তাদের হাতে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন ডক্টর নওশের আলী, আপনার মতামতকে কেন আমি মূল্য দেই জানেন? বাংলাদেশের সবাই ডাক্তার হয় না, বাংলাদেশের সবাই বারডেমে চাকরি করে না, বাংলাদেশের সবাই উই আর দ্য পিপলের আমরা এই জনতা এখানে এসে 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের সামনে বসে কথা বলে না, কিন্তু আপনি বলেন, আপনার যোগ্যতা আছে, আপনার দূরদৃষ্টি আছে। আপনার মতামত আমি জানতে চাচ্ছি, আপনার কি মনে হয় উনি যদি বলে চিটাগং পোর্ট উনি চায়নাকে দিবে বা কাউকে চালাতে দিবে, অথবা কোন একটা ইন্ডাস্ট্রিজ অথবা কোন একটা করিডোরকে অন্য কাউকে দিবেন, এই সাবজেক্টটাকে আপনি কি বলবেন? এই ধরনের মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি একটা প্যানেল হওয়া উচিত, প্যানেল ডিসকাশন করে তারপরে এটা ডিসিশন করা। উনি একক সিদ্ধান্ত কোনো মানে এককভাবে উনি কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। ওকে, ডক্টর নওশের আলী, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। গত 54 বছরে হাজার হাজার প্যানেল তৈরি হয়েছে, হাজার হাজার ডিসকাশন হয়েছে, কিন্তু এট দা এন্ড কোনো কিছু হয় নাই। আপনি কি ওইটা চান? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংক বানাইছে উনি একটা প্যানেল বানাইয়া সিদ্ধান্ত নেয় নাই, উনি একক সিদ্ধান্তে পুরো একটা ব্যাংককে বিশ্বে পরিচিত করছে। এখন আপনি কোন প্যানেলের দিকে যাইবেন, না ডক্টর মোহাম্মদ ইউনূসের প্র্যাগম্যাটিজমের উপরে বিশ্বাস করবেন? যেহেতু জিনিসটা একটা ব্যাংক ব্যক্তি মালিকানাধীন বা একটা এনজিওর একটা ব্যাংক আর একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা বিষয়, দুটো তো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, গত 53-54 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের একটা রিফর্ম কইরা একটা আইন প্রণয়ন করতে পারে নাই। এটা গেল বাংলাদেশের সব রাজনৈতিক দলের রাজনীতিবিদদের যোগ্যতা, যাদেরকে আপনি নিয়ে প্যানেল বানাইতে চান। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ঠিকই বলেছেন, উনি একটা ব্যাংক রান করেছে আর এটা একটা রাষ্ট্র, কিন্তু 53 বছরে যারা একটা বাল ডানের থেকে বায় নিতে পারে নাই, একটা বাঁকা বাল সোজা করতে পারে নাই, একটা পাকা বালের উপরে কালি লাগাইতে পারে নাই, লাগাইতে গেলে একটা হসপিটালের পর্দা কিনছে 48,000 টাকা দিয়া, আপনি তাদেরকে দিয়ে প্যানেল বানাইবেন আর আপনি বলবেন মোটেই না, এদেরকে নিয়ে প্যানেল হবে, প্যানেল হবে এক্সপার্টদেরকে নিয়ে। আপনি মির্জা ফখরুলের দিয়ে প্যানেল বানাইবেন? না না, মানে পলিটিক্যাল পার্টি কেন, এক্সপার্ট লোকদেরকে নিয়ে প্যানেল বানাবে। আপনি কি গোরখুদক আব্বাসের দিয়ে প্যানেল বানাইবেন? প্রশ্নই আসে না, এদেরকে নিয়ে প্যানেল হবে। মাথায় একটা কথা আমি বলি, আপনার কাছে আমি আবার ব্যাক করব, আমি কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে যাব। আপনিও কি এই প্যানেলের পক্ষে, নাকি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এক্সপেরিমেন্টাল যে সিদ্ধান্ত, উনি আমি 100 ভাগের ভিতরে 300 ভাগ শিওর উনি এই সিদ্ধান্তটা একা একা নেন নাই। এই সিদ্ধান্তটার ক্ষেত্রে উনি নিজে স্টাডি করেছেন, ওনার ওয়ার্ক স্টাইল সম্পর্কে আমি জানি, উনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি কোন স্টাইল ফলো করে এটার সাথে আমি পরিচিত। আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনার কি মনে হয় উনি এই বাংলাদেশের জগা খিচুড়ি গোর খোদক ছাতা মাথা এদের প্যানেল করা উচিত, নাকি উনি যাদেরকে যোগ্য মনে করেছেন তাদের সাথে আলোচনা করে উনি সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কোনটার পক্ষে? অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। এখন তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে এবং উনি দায়িত্ব নিয়েছেন সরকার প্রধান হিসাবে, এবং বাংলাদেশের এক্সিস্টিং যে সংবিধান অনুযায়ী যিনি সরকার প্রধান উনি রাষ্ট্রপ্রধানকেও নিয়ন্ত্রণ করেন, রাষ্ট্রপ্রধানের কোনো পাওয়ার নাই। একটা বিপ্লবী প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি ম্যান্ডেট পেয়েছেন, এবং এখানে নিয়ে কিভাবে এক্সিট করবে সেটা নিয়ে অন্য আলোচনা। আপনি যে স্পেসিফিক প্রশ্ন করছেন আমি স্পেসিফিক উত্তর দিই। এখন উনাকে তো আমরা দায়িত্ব দিচ্ছি যে এই প্যানেলে এক্সপার্ট কারা হবে, দেশি বিদেশি, অবশ্যই উনি সবাইটা শুনবেন। তারপরে এটাকে যখন নাকি উনি এক্সপোজ করবেন, যেমন কালকে উনি ভালো করে ব্যাখ্যা দিচ্ছেন, আমি খুব কনভিন্স হয়েছি। এইটা হলো আমি পোর্টের ব্যাপারটা বললাম। এখন যদি এই করিডোর বিষয়গুলো এখনো আমাদের যে মন্ত্রণালয়ে 3 জন যে আছে, 3 জন 3 রকম কথা বলাতে কনফিউজ হয়েছে। আমার মনে হয় একটু অপেক্ষা করি, উনি এই বিষয়ে, আমার মনে হয় উনি এই বিষয়ে যখন বলবেন আমরা আশ্বস্ত হব। তবে এটা ঠিক যে উনাকে এই মুহূর্তে তার পলিসি ডিকটেট করা উচিত হবে না। আমরা সমালোচনা, গঠনমূলক সমালোচনা করতে পারি, আমরা জানার আগ্রহ প্রকাশ করতে পারি, যেহেতু আমরা বলি যে উই আর দি অল্টারনেটিভ।
তো কাজেই সব দিক থেকে চিন্তা করলে আমার বক্তব্য পরিষ্কার যে এখানে হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আস্থার মধ্যে আমরা নিতে চাই, এবং উনি প্যানেলে যাদেরকে নেওয়া মনে করেন তাদেরকে নিবেন। কিন্তু এর বাইরেও আমাদের একটা তো দাবি থাকতেই পারে, উনি যখন কি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন, বিশেষ করে আমি বলছি যে করিডোর ব্যাপারটা নিয়ে, এই করিডোর ব্যাপারটা নিয়ে আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী একভাবে বলছেন, তারপর আমাদের যে পররাষ্ট্র অ্যাডভাইজার একভাবে বলতেছেন, পররাষ্ট্র সচিব একভাবে বলতেছেন, তারপর এতে হয়েছে কনফিউজ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে এই যে আওয়ামী বাম বলেন আর ভারতীয় চক্র বলেন এরা তো একটু সুযোগ পেলেই ইউনূসকে খেদাও, সাম্রাজ্যবাদের দালাল খেদাও, কত রকম কি সুদখোর খুদখোর, এই সুযোগ আমরা যত না দিই। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমি একটা কথা বলি। বেগম খালেদা জিয়া 90 সালে যখন সরকার গঠন করছে, উনি তখন এই ভারতের ট্রানজিটের ব্যাপারে উনি ওনার ইন্টারনাল লোকজনদেরকে কমিটি করে ডাকছে। সেখানে আওয়ামী লীগের লোকজনও ছিল, জাতীয় পার্টির লোকজনও ছিল, জাসদ ছিল, সবাই ছিল, ঠিক আছে, এবং সবার সাথে আলাপ আলোচনা করছে। এবং ওই মিটিং এ আপনি কি জানেন, সবাই বলছে একমাত্র জামাত ছাড়া সবাই বলছে হ্যাঁ ট্রানজিট দেওয়া যেতে পারে, ঠিক আছে, ট্রানজিট দেওয়া যেতে পারে। জামাত না করছে। একটা কথা, বেগম জিয়া কি করছে আপনি কি জানেন? ভারতকে ট্রানজিটের ক্ষেত্রে নীতিগতভাবে বেগম জিয়া রাজি হয়েছে। এখন কেন রাজি হয়েছে জানেন? উনি বিএনপির ওইসব নেতাদের দ্বারা সিদ্ধান্ত পাইছেন প্যানেলে যে ট্রানজিট দিলে বাংলাদেশ উপকৃত হবে। এখন একটা মজার কথা বলি আপনাদের আর নওশের আলী এবং আপনাকে, আপনারা এগুলো নিয়ে আপনারা দুইজনেই যথেষ্ট লেখাপড়া করেন, কিন্তু যা পড়া উচিত আপনারা পড়েন না। আপনারা কি মনে করেন জিয়াউর রহমান সাহেবের কাছে এই ট্রানজিটের অফার প্রপোজাল আসছে? জিয়ার কাছে যখন এই প্রপোজাল আসছে, উনি আমেরিকান একজন নিরাপত্তা বিষয়ক কনসালটেন্ট অ্যান্থনি লেককে বলছে তুমি একটু স্টাডি করে আমারে বলো তো যে আমি এটা দেব কিনা। অ্যান্থনি লেককে যখন জিয়াউর রহমান সাহেব এই পলিসিটা এক্সপ্লোর করতে বলছে, অ্যান্থনি লেক 3 পাতার একটা রিভিউ দিচ্ছে জিয়াউর রহমান সাহেবকে। আপনি কি জানেন জিয়াউর রহমান সাহেব কি করছিলেন? এনএসআই ডিজি কে ডাকছে, কয়েকজন জেনারেলকে ডাকছে, এরশাদকে ডাকছে, কয়েকজন মন্ত্রীকে ডাকছে, ডাকে বলে তোমরা কি বলো। আপনি কি জানেন 4 ঘন্টা তাদের বকর বকর শোনার পরে জিয়া কি বলছে? বলছে তোমরা আমার 4টা ঘন্টা সময় নষ্ট করছো, তোমরা সবাই কুত্তার বাচ্চা, হারামজাদা, এই বিষয় সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই, তোমরা চুপ মারানি। তারপরে অ্যান্থনি লেকের কথাটাকে উনি বললেন, সাবজেক্টটা এই, আমি ট্রানজিট দেব না, আমার দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা এইটা, তোমাদের মতামতের উপরে আমি পেশাব করি। দেখুন, আপনারা করিডোর নিয়ে কথা কইতে চাইবেন, করিডোরের ইনপুট আউটপুট সম্পর্কে আপনি অ্যাডভোকেট মামুন বান্নু, শমশের আলী আর বাংলাদেশের এইসব ভার্সন কোনো স্টাডি নাই। এখন আপনাকে আমি বলি, ইউনূস সাহেব যদি বাংলাদেশের প্রত্যেকটা পোর্ট ইনক্লুডিং বিমান, ইনক্লুডিং রেলওয়ে, প্রাইভেট সেক্টরে দিয়ে বিদেশিদের দিয়ে দেয় চালানোর জন্য নেক্সট 5 বছর, আমি এটা পক্ষে। কেন পক্ষে? গত 54 বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোন একটা কর্পোরেশন প্রফিট করতে পারে নাই। বিসিআইসি প্রফিট করতে পারে নাই, রেলওয়ে প্রফিট করতে পারে নাই, বিমান প্রফিট করতে পারে নাই, ব্যাংকিং সেক্টর প্রফিট করতে পারে নাই, নৌবন্দর বিমানবন্দর প্রফিট করতে পারে নাই। লস লস লস, আদমজি বন্ধ, অমুক ইন্ডাস্ট্রি বন্ধ। এই আপনাদের বাপ ছেলে তো কথা শুই না, হ্যাঁ প্যানেল করবো, প্যানেলের মায়ের বাপ, শালা শুয়োরের বাচ্চা, চোখ প্যানেলের গোষ্ঠী বাড়ি আমি দেয়। এখন জিয়াউর রহমান এই প্ল্যান করছিল, আমার প্যানেলের মায়ের বাপ হারামজাদা শুয়োরের বাচ্চারা, প্যানেলের মধ্যে আসবে ইন্ডিয়ান দালাল 2 জন, পাকিস্তানি দালাল 1 জন,
শ্রীলঙ্কার দালাল 2 জন, আমেরিকার দালাল 2 জন, সব শালার গোষ্ঠী মারি আমি। আমার কোনো দালালের দরকার নাই। আমি প্রাইভেট সেক্টরে দিয়া আমি বলবো, ওকে জাপান, তুমি প্রাইভেট সেক্টরে 5 বছর আমার এই ইন্ডাস্ট্রিটা চালাও, আমার এই কর্পোরেশন তুমি চালাও, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তুমি চালাও 5 বছর। এই 5 বছর জাপান, চায়না বা কেউ যদি বাংলাদেশ বিমান চালায়, ওখানে একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা অ্যাডমিনিস্ট্রেশন, একটা সিস্টেম তারা তৈরি করবে। কারণ কি জানেন, তারা লস দিয়া বাংলাদেশে 5 বছর বিমান চালাবে না। তারা কি করবে, বিমানকে প্রফিটেবল করবে 5 বছর। 5 বছর পরে বাংলাদেশের এই কর্পোরেশন করে বলবে যে শালার পর শালারা, দালালের গোষ্ঠী দালাল, প্যানেলের গোষ্ঠী প্যানেল, জাপান যদি 5 বছরে বিমানের প্রফিটেবল করতে পারে, তোমরা কুত্তার বাচ্চারা কেন পারবা না? তো সেক্ষেত্রে আপনারা ইউনুসের সমালোচনা করবেন, উনি একটা কর্পোরেশন বিদেশে দিয়ে দিল, তার বাইরে বাপ 53 বছরে গু খাইছিস হারামজাদারা, প্রত্যেকটা কর্পোরেশনে লস করছিস, প্রত্যেকটা পোর্টে লস করছিস, সব জায়গায় জাহান্নাম বানাইছিস। এখন আমি যদি বিদেশিদের আমি যদি চায়নারে ডাকিয়া বলি, না তুমি চিটাগং পোর্ট 5 বছর চালাও, 5 বছরের ডক্টর মোহাম্মদ ইউনূস ওইখানে একটা সিস্টেম চাইতেছে, একটা ইনফ্রাস্ট্রাকচার চাইতেছে, একটা অ্যাকাউন্টেবিলিটি চাইতেছে, একটা সাকসেসফুল অপারেশন চাইতেছে। লেট দেম ডু, রান দ্যাট ফাকিং চিটাগং পোর্ট। 5 বছরের মধ্যে দেখবে এটা প্রফিট করতেছে। যখন প্রফিট করবে তখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে, এবার আমার বাংলাদেশের লোকজনরা পাশে থেকে এটাকে রান করবে, এবার প্রফিট পর্যায়ে নেবে। What is wrong with that? ডক্টর নওশের আলী, what is wrong with that? আপনার কাছে জানতে চাই। এখন সমস্যাটা হচ্ছে আমাদের দেশে, তখন তো ইউনূস বিতর্কিত হয়ে যাবে। তো বলবে যে হাসিনা যে মংলা পোর্ট দিয়ে দিছিল ইন্ডিয়াকে, তাহলে হাসিনা কি দোষ করলো? ডক্টর নওশের আলী, আমি একটা কথা বলি, আমি বাংলাদেশে কোন একটা জেলায় একটা মসজিদে আমি বলছি প্রত্যেক শুক্রবারে আমার বাপ মায়ের নামে মিলাদ পড়াবা। আমার স্বাস্থ্য ভাই কয় এরকম হবে, আমার নিজের ভাই কয় এরকম হবে, আমার খালাতো ভাই কয় ওইরকম হবে, আমার মামাতো ভাই কয় এরকম হবে। পরে হয়েছে কি জানেন, পুরা মিলাদ বন্ধ হয়ে গেছে। সমালোচনা কি করবে না আমরা সমালোচনা কইরা আজাইরা একটা ভালো কাজে বাধার সৃষ্টি করি? আপনি কোন সমালোচনার কথা কইতেছেন? গত 54 বছরে বাংলাদেশে কর্পোরেশন গুলো, আপনি একটা কর্পোরেশনের নাম আমাকে বলেন যে কর্পোরেশন গুলো প্রফিট করছে, একটা নেম ওয়ান। কোন কর্পোরেশন প্রফিট করে না, তারা দুর্নীতির কারণে তারা পারে না। ভাই আওয়ামী লীগ পারে নাই, বিএনপি পারে নাই, জাতীয় পার্টি পারে নাই, বিএনপি পারে নাই, আওয়ামী লীগ পারে নাই। 54 বছরে আপনারা একটা পোর্ট সফলভাবে চালাইতে পারেন নাই, 54 বছরে আপনারা একটা কর্পোরেশনকে প্রফিটেবল মার্জিনে নিতে পারেন নাই, আপনারা সব লসের মধ্যে রাখছেন। এর অর্থ কি? আপনাদের কাছে এই যোগ্যতা নাই, আপনাদের কাছে এই রিসোর্স নাই, আপনাদের কাছে এই স্বাধীনতা বা কোয়ালিটি নাই ওটাকে প্রফিটেবল পর্যায়ে নেওয়ার। যদি থাকতো 54 বছরে আপনারা নিতেন। আপনারা বলবেন আমরা এখন পারবো। আরে কুত্তার বাচ্চারা, তোরা 54 বছরে পারিস না, তোরা আরো নেক্সট 54 বছরে পারবি। হোয়াই শুড আই বিলিভ ইউ? আমি কেন আপনাদেরকে বিশ্বাস করব? ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, 54 বছরে আপনারা পারেন না। আমি 5 বছর চায়নাকে দিয়ে আমি প্রফিট মার্জিন নিয়ে আসবো বাংলাদেশ রেলওয়েতে, সমস্যা কোথায়? এখন আপনি যেভাবে বললেন, আর আমি এটার সাথে একটু যোগ করি, না মামুন ভাই যোগ করবেন, অবশ্যই করবেন, উইথ অল রেসপেক্ট। আমি যেটা বললাম আপনি এর বিরোধিতাও করতে পারেন। আমি যদি অযৌক্তিক বলি আপনি আমার বিরোধিতা করেন। না, আপনি আমার কাছাকাছি, চিন্তার কাছাকাছি আছেন, সেই জন্য আগেই বলে নিলাম। কালকে এটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং এটা নিয়ে আমি খুব ভাবনাও ভেবেছি, এটা আগের থেকে আজকের না, যে আমাদের দেশে অনেক সময় জয়েন্ট ভেঞ্চার হলেও সেটাও বাধা দেয়, আমাদেরকে ইনভেস্টমেন্ট আসলেও বাধা দেয়। মার্টিন খোরের সাথে আমার সুযোগ হয়েছিল পেনাঙে, যে মালয়েশিয়ার, এটা ইউরোপে তাকে খুব মানে সাংবাদিক। তো কেন
তারা একটা করছিল, ইনভেস্টমেন্টদেরকে বলছিল যে ইন্টারনাল লক সিস্টেম, যে 5 বছর তুমি ইনভেস্ট করতে পারবা, 5 বছরের মধ্যে তুমি ইনভেস্ট তুলে নিতে পারবা না, তাহলে শেয়ার মার্কেট ফল করবে না। সেটা আমাদের দেশে ফলো করা হয় নাই, এটা আমি বলতেছি 98 এর দিকে। তো ওই মিটিং এ আমি ছিলাম, ওই সেমিনারে ছিলাম, ওখানে আপনার ফ্রান্সের যে ডেপুটি পার্লামেন্ট স্পিকার, তার সাথে অনেক কথা হলো। তো এখন আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যানেজমেন্টের কালকের কথাটা অনেকে শোনার জন্য আমি বলছি, আপনিও শুনে না থাকলে আপনারা শুনবেন, উনি খুব মনোযোগ দিয়ে বলছে এবং মনে হলে খুব একটা ক্লাস নিতেছে। তো উনি যেটা পোর্টের কথা বললেন যে এই যে তারা যখন আসবে, তারা কি লেবার নিয়ে আসবে এখান থেকে? লেবার তো আমাদের এখান থেকে নিবে, বেসিক টেকনোলজি তো ওরা আনবে, কিন্তু আমাদের লোকদেরকে ট্রেন আপ করবে, আমরা ট্রেন আপ হবো, পরে ম্যানেজমেন্ট আমাদের কাছে চলে আসবে। এবং এই ম্যানেজমেন্টটা বাঙালিরা আবার নোয়াখালী বলেন, উনি আবার সুন্দর করে বললেন চাটগাঁইয়া, নোয়াখালী, এরা সারা পৃথিবীতে পোর্টে চলে যাবে, আমাদের একটা সুনাম আছে। তো এই যে পয়েন্টটা বললেন যে আমি আগে ট্রেন আপ হই, আমাকে যেমন আমি জানি দেশ গার্মেন্টস এর সম্পর্কে, দেশ গার্মেন্টস যে আমার ওই যে খুব ভালো পরিচয়, পুরো ফুল ফ্যামিলির সাথে ভালো পরিচয় আছে। তো উনি তো আপনার নুরুল কাদের আপনি জানেন, মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেই সিএসপি ছিলেন, আপনার ডিসি ছিলেন তখন মুক্তিযুদ্ধের সময়। তো উনি যে এই দেশ গার্মেন্টস এর কনসেপ্ট আছে, ব্যাক টু ব্যাক এলসি কনসেপ্ট আনছেন, যে উনি বলছেন প্রথমে সাউথ কোরিয়া থেকে এক্সপার্ট নিয়ে আসছিলেন এইখানে, এবং কিছু ওইখানে নিয়ে গেছিলেন যে তাদেরকে ট্রেন আপ করানোর জন্য। এখন তো দেশ গার্মেন্টস তো বাঙালিরই চালাচ্ছে, দেশ গার্মেন্টস এর পায়োনার সবাই কাছে। তো আমি সেই একটা উদাহরণ এই জন্য দিলাম, যদি এই 53-54 বছর আমরা ম্যানেজমেন্ট ফেল করছি বিকজ করাপশন, এক কথায় দুর্নীতি, চোর, ঠিক। এবং পার্শ্ববর্তী ভারত, এ তো আমাদের কোন ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক মতো চলতে দিবে না, যেখানে একটা ভালো কাজ করতেছে তারা হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ করে শেষ করে দাও। তো কাজেই আজকে যখন নাকি ইউনূস সাহেব একটা উদ্যোগ নিচ্ছে, এতে আমি খুব বেশি আমি আশ্চর্য হব না যে এখানে অন্যরা বাধা দিবে। ইভেন আজকের পরে আমাকে অনেকে বলে আপনি না বামপন্থী, আপনি না, আমি বলছি আমি বামপন্থী অবশ্যই, কিন্তু জাতীয় পুঁজির বিকাশ না হলে পুঁজির সাথে শ্রমের দ্বন্দ্ব, যেটা সমাজতন্ত্রের কথা, মার্কসিস্ট ইকোনমি, এখন আমার জাতীয় পুঁজির বিকাশের জন্য যদি আমি ফরেন ইনভেস্টর নিয়ে আসি, আমাদের ইন্ডাস্ট্রি নাই, তো সেইখানে যদি বড় বড় খাতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বড় বড় ইনভেস্টর নিয়ে আসেন এবং সেটা ক্লোজ করে দেন যে ঠিক আছে তুমি আমাদেরকে ট্রেন আপ করবা, তো সেইখানে আমি মনে করি এতে কোনো ক্ষতি নাই। এবং যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুষ খায়া, পার্সেন্টেজ খায়া, ওই জয়ের মতো, হাসিনার মতো, রেহানার মতো, আরো আমি তো আপনার ভাষায় গালি দিতে ইচ্ছা করলে আমি পারছি না, তো এই শুয়োরদেরকে যদি উনি একটা লেসন দিয়ে দেয় যে দেখো উনি কাজের মাধ্যমে প্রমাণ করছে, তো আমার মনে হয় এই সুযোগটা আমাদের হাতছাড়া করা যাবে না। এখন যদি আমি মনে করি যে ওনার যে ইনভেস্টমেন্টের সাথে যে আমাদের যে জনগণের জনশক্তি কাজে লাগানো এবং একটা নতুন একটা জেনারেশন তৈরি করবে, এর পরবর্তীতে আমরাই রান করবো এবং বিদেশেও আমাদের এক্সপার্টিস যাবে, আমি মনে করি এটাকে পজিটিভ ভাবে নেওয়া উচিত বলে মনে করি। ধন্যবাদ। ডক্টর নওশাদ, আমি সাবজেক্টটা চেঞ্জ করব। আপনি আমার কথা শুনেছেন, অ্যাডভোকেট মামুনের কথা শুনেছেন, এবার এটার সাথে যদি আপনি কিছু অ্যাড করেন অথবা আপনি যদি আমার এবং মামুন ভাইয়ের কথা সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই, ইউ আর মোর দেন ওয়েলকাম। হ্যাঁ, খুব সুন্দর, দুজনের আপনারা খুব চমৎকার আলোচনা করেছেন, বিশেষ করে ডক্টর মামুন সাহেব বেশ বিশ্লেষণাত্মক ধরনের আলোচনাটা করেছেন, উদাহরণ দিয়ে উনি এটা করেছেন। পাইলট প্রজেক্ট হিসেবে বা এটা মানে ধর 5 বছর না হোক, অন্তত 1 বছর বা 2 বছর এভাবে দিয়ে দেখা যেতে পারে যে এটা কিরকম প্রফিট করতেছে, এটা করে এটা পাইলট হিসেবে দেখে তারপর আমরা একটা ডিসিশন নিতে পারি যে এটা মানে বিদেশিদের দ্বারা চালাবে নাকি আমাদের লোক দিয়ে এটা আমরা ট্রেন্ড আপ করে এটা চালাবো। ইন দ্য মিন টাইম হতে থাক, চলতে থাক এই জিনিসটা, আর কি পাইলট হিসেবে জিনিসটা নেওয়া যায়। ওকে, আপনার এই কথাটার সাথে আমার একটা কথা মনে পড়ে। আমার ডজন খানেক বা তার চাইতে বেশি খুব ক্লোজ ডাক্তার বন্ধু বান্ধব আছে। আমি সব ডাক্তারদের সমালোচনা করে একটা কথা বলি, আমি বলছি ইউ গাইজ আর গুড ডক্টর, ইউ গাইজ আর বুকিশ, বাট ইউ গাইজ আর নট গুড ম্যানেজার। একটা কর্পোরেশন 1 বছর বা 2 বছর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেই লাগে। সো আপনি যেটা বলছেন 1 বছর 2 বছর, ওটা হবে না। একটা কর্পোরেশনকে টোটাল অপারেশনাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে ইট উড টেক মোর দেন ইয়ার 2 ইয়ার, এবং এটাকে প্রফিট মার্জিনে আনতে দেন ইট 3rd, 4th, 5th ইয়ার্স। যদি মামুন ভাই আপনি আমার কথাটা শুনেন, আমার কথাটা এটা সম্পর্কে আপনি যদি স্টাডি করে থাকেন, দ্যাটস মাই টেক। এই সাবজেক্টে আমি কি এই কনক্লুড করতে পারি
ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে বাংলাদেশের প্রত্যেকটা নৌবন্দর, বিমানবন্দর এবং বাংলাদেশের প্রত্যেকটা কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ যদি ব্যক্তি মালিকানাধীন অথবা বিদেশি কারো হাতে 5 বছরের জন্য দিয়ে ওটাকে প্রফিট মার্জিনে আনার পরে আমাদের দেশি কর্তৃত্ব ওখানে ঢুকাবে, আমি মনে করি ইটস এ গুড আইডিয়া। কারণ গত 54 বছরে আমরা ফেল করেছি, গত 54 বছরে আমরা আমাদের ব্যর্থতা বুঝিয়েছি, রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছি, ধ্বংস করেছি। আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা উদাহরণ দেই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যদি ক্ষমতায় থাকতো, আদমজী জুট মিল জীবনেও বন্ধ হতো না। ডক্টর মোহাম্মদ ইউনূস বাইরের লোকজনের আদমজী জুট মিল চালায় দিতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকলে ওই সময় তার পরামর্শ নিলে আদমজী জুট মিল জীবনও বন্ধ হয় না। আজকের বিমান, আজকের রেলওয়ে, আজকের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, সুগার মিলস কর্পোরেশন, এই কর্পোরেশন গুলা একের পর এক ভর্তুকি দিতেছে। আজকে মামুন ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছে দর্শকবৃন্দ, সেটা হচ্ছে এই বিদেশি ম্যানেজমেন্ট আসবে কিন্তু ওয়ার্কার কিন্তু আমার দেশের, আমার দেশের ওয়ার্কার। কিছু চোদনা শুয়ারের বাচ্চা আছে শ্রমিক আন্দোলনের নামে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে, দেখবেন ওরা এসে লাথি মাইরা এই শ্রমিক ফেডারেশন ছাতা মাথায় কুত্তা বাচ্চাদের বাইর করে দিবে। কারণ কি? তারা একটা ইন্ডাস্ট্রিজকে, একটা কর্পোরেশনকে প্রফিট মার্জিনে নিতে চাইবে। ওকে, আমরা বিষয়টা বাদ দেই। আমরা অনেক আলাপ আলোচনা করেছি, এরপরে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো জগন্নাথ কলেজের সামনে মাহফুজ আলম নামের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাহফুজ আলমের মাথায় একটা প্লাস্টিকের পানির বোতল ছাড়ছে, মাইরা দিছে। এবং পানির বোতল মাইরা দেওয়ার পরে সাবজেক্টটা মাহফুজ আলম নিজে যেভাবে রিয়াক্ট করেছে যে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি অথবা উনি বাংলাদেশের মহান একজন বিশাল ব্যক্তিত্ব, সে পুলিশদের ডেকে, ওখানকার প্রভোস্ট যারা তাদেরকে ডেকে রীতিমতো ভর্ৎসনা করছে, ওনাদেরকে গালিগালাজ করছে যে উনি একটা মন্ত্রী। শুনেন তার কথাবার্তা, অডিওটা অনেক কম, তারপরে আমি আপনাদেরকে শোনাবো, দেখি কিছুটা আমরা শুনতে পারি কিনা। এটা আর কি ইয়া নিল আর কি, প্রতিশোধ নিল শিবিরের বিরুদ্ধে বলার কারণে। আমি ছেলেরা আমাকে হামলা করছে। করেন না রে ভাই, আপনার কি বললাম? আপনাদের জন্য ন্যায্য করে দিতে আপনাদের আজকে মায়ের গাঁও। আপনি দেখেন আমি একজন মন্ত্রী, আপনাদের উপদে আপনাদের ছাত্ররা ন্যায্য করে দিতে আপনাদের মায়ের গাঁও। আমরা সরি, আমাদের স্টুডেন্টরাই করে না। আমরা সরি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ধরনের ছাত্র আমার দরকার নাই। আমাদের এটা আমরা ফাইন্ড আউট করে বাইরে আমাদের আপনাকে বলি কে মারছে, আপনাকে বলি কে মারছে। ঢাকা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সবগুলো ক্যাডার কাপড়ি বের করেন, এরা মারছে। আমরা করব এটা, আমরা এটা শুরু আমরা করব অবশ্যই। কমিটি এটা আমি শুরু করব মাহফুজ, আমি কথা দিলাম আমি এটা শুরু করব, কারণ এটা আমার রিকোয়েস্ট করেন এখনই করব। আমরা এখন করব স্যার আমরা 5 মিনিটের ভিতরে আমরা এটা করব। আমি ফুল করছি, তারপরে এটা করছে, এটা করছে, এটা মাইনা নেওয়া হবে না, বের করে নেওয়া হবে। এটা একসাথে করছে, একসাথে কিভাবে ভুয়া স্লোগান দেওয়া হয় আমরা এটাকে ডিসপার্স করেন। এবং আমি ব্যক্তিগতভাবে সরি, কারণ আমি নিয়ে করছি, আমি শুনবো না। আমরা 5 মিনিট সময় দিচ্ছি স্যার, 5 মিনিট। আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাদের ব্যর্থতার জন্য আপনাদেরকে
দায় নিতে হবে এবং যারা এই ভুলটা করছে তাদের সবাইকে বহিষ্কার করার যেভাবে শাস্তি ব্যবস্থা করা করে। প্লিজ ব্রিফিংটা স্যার। আমরা করতেছি তো। এই মাহফুজ এই বস্তুটা আসলে কে? ইউনূস স্যার বলছে সে মাস্টার মাইন্ড এবং সে এখন বোধহয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত একজন মানুষ। ভালো খারাপ এর সম্পর্কে তার মাথায় পানির বোতল মারছে একজনে এবং পানির বোতল মারার পরে তার ধৈর্যের বাঁধ ভাঙ্গা গেছে। সে সরাসরি বলছে এর জন্য শিবির দায়ী। শিবিরের প্রত্যেকটা লোককে এই জগন্নাথ ইউনিভার্সিটি কলেজ থেকে বহিষ্কার করা হোক, তাদেরকে ধরা হোক, বিভিন্ন কথা, তার রাগান্বিত কথাবার্তা। এবং পরবর্তী সময় এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, একটা আলোচনা হয়েছে। আমি আলোচনাটাও আপনাদেরকে আমি একটু শোনাতে চাচ্ছি। মাহফুজকে 7 দিনের মতো বেড রেস্ট অথবা হসপিটালে থাকতে বলেছেন। হ্যাঁ, বিষয়টা আসলে আমার মাথায় ঢুকতেছে না। পিনাকি সাহেব কি এটা পিনিকে পড়ে এই কথাটা বলেছেন নাকি মানে উন্নত মস্তিষ্কে বলেছেন, এটা আসলে মাথায় ঢুকতেছে না। আর মাহফুজ যে সামান্য বোতল পড়ার কারণে হসপিটালে চলে গেছে, আসলে এটা কতটুকু লজিক্যালি? বোতলটা কি কাচের বোতল ছিল নাকি কাঠের বোতল ছিল নাকি লোহার বোতল ছিল নাকি প্লাস্টিক কি এতই ভারী হয়ে গেছে যে একটা সামান্য বোতল পড়ার কারণে সিটি স্ক্যান করতে হবে? আচ্ছা, তাকে হসপিটালে নিছে, মাথায় সিটি স্ক্যান করছে, এমআরআই করছে। এখন মেয়েটা বলছে ওই বোতলটা কি পানির বোতল? ওটা তো লোহার বোতল ছিল না, ওটা তো কাঠের বোতল ছিল না, একটা পানির বোতল, প্লাস্টিকের একটা পানির বোতল মারছে। এবং এটা মারার পরে মাহফুজ তার ভাব দেখায় বলছে আমি একটা মন্ত্রী। ডক্টর নওশাদ আলী, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? মাহফুজের উপরে বোতল ছুঁড়েছে, কোন তার মাহফুজের কথাবার্তা বা বিভিন্ন আলোচনার অথবা তার পলিসি কনভারসেশনের অনেক কিছু লোকজন পছন্দ নাও করতে পারে, তার মতের সাথে লোকজন দ্বিমত পোষণ করতেই পারে। সেক্ষেত্রে তার গায়ে যদি বোতল ছুঁড়ে মারে, সেক্ষেত্রে দাঁড়াইয়া মাহফুজের এই কথাটা বলা যে এরা শিবির করে, এদের সবাইরে জগন্নাথ থেকে বহিষ্কার করতে হবে, এবং আবার কেউ কেউ বলছে যে তাকে সিটি স্ক্যান করার জন্য হসপিটালে নিয়ে সেই করছে সেই করছে, টোটাল জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমে আমি বলতে চাই যে ঘটনাটা ঘটেছে বিষয়টা নিঃসন্দেহে দুঃখজনক, মানে এটা কাম্য না, মানে কারোর প্রতি এরকম ভাবে ফিজিক্যাল অ্যাসল্ট করাটা কাম্য না। কিন্তু কথা হচ্ছে যখন আপনি রাষ্ট্রের দায়িত্বে বসবেন, আপনি তো মানে সেটা ইলেক্টেড হোক বা সিলেক্টেড হোক, যে কোনো ভাবে আপনি রাষ্ট্রের দায়িত্বে যখন বসছেন তখন তো আপনি জনগণের চাকর, আপনি তো জনগণের মালিক না। জনগণের সব ধরনের প্রতি ভাষাই আপনাকে শুনতে হবে। তারা গালিগালাজ করলো সেটা আপনাকে শুনতে হবে, তারা যদি প্রশংসা করে সেটাও আপনাকে শুনতে হবে। এটি হচ্ছে মানে রাষ্ট্রের যারা দায়িত্বে বসে তাদের কাজ। এখন উনি যদি সেখানে টেম্পার হারিয়ে ফেলেন, আমি মনে করি যে এটাও এক ধরনের ওনার মানে অদূরদর্শিতা অথবা ইম্যাচিউরিটি এটা উনি শো করেছেন আর কি। কারণ এরকম তো অনেক রাজনীতিবিদদের বেলাতেই ঘটেছে। যেমন ওই যে আমার আপনার মনে আছে কিনা, ওই যে ইরাক যুদ্ধের পরে ওই যে জর্জ বুশের উপরে একজন জুতা ছুঁড়ে মারছিল। তারপরে ওই যে আরেকটা হয়েছিল যে আপনার কিছু জন্য অস্ট্রেলিয়াতে মনে হয় একদম যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার মাথার মধ্যে একটা থাপ্পড় মারছিল একটা ছেলে, যে এরকম আর কি। বিষয়গুলো আসলে এরকম না। তবে তাছাড়া রাজনীতিবিদদের তো অনেকেই অনেকভাবেই তো ট্রল করে, যেরকম যে উইনস্টন চার্চিল, ওনাকে এক মহিলা বলতেছিল যে আপনার গল্ফ এবং আপনার রাজনীতি কোনোটাই আমার কাছে সহ্য হয় না। উনি বলেছিলেন যে ঠিক আছে, আপনার এই দুইটার কোনোটাই সংস্পর্শে আপনার আসতে হবে না। মানে উনি ওনার মানে বুদ্ধিমত্তা দিয়ে উনি একটা উত্তর উনি দিয়ে দিয়েছে। তো এটা মাহফুজ চাইলে ওভাবে সেটা হ্যান্ডেল করতে পারতো আর কি। এই জিনিসটা মানে সে এইভাবে মানে তার টেম্পার হারিয়ে যেভাবে সে অভদ্রের মতো কথাবার্তা গুলো বলেছে বা করেছে, কারণ সে তো জানে না এটা কারা করেছে। সে পুলিশদেরকে বলতে পারতো যে আপনারা এটা ইনভেস্টিগেট করে বের করেন যে কে এটা করেছে, কারণ এটা একটা নিরাপত্তাজনিত হুমকি। যে আপনারা সময় করে এই প্রায় 2 ঘন্টার মতো সময় আপনারা আমার সাথে বসে দেশের স্বার্থে কথা বলেছেন। এবার আমি সামারাইজ করব, আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন এবং আমার সামারাইজেশনের পরে আজকে শো আমি শেষ করব। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। প্রথম কথা হচ্ছে, আমি বলছিলাম যে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, এটা আমার কথা না। বাংলাদেশের বাংলাদেশ না, বিশ্বের প্রত্যেকটা দেশ, স্রেফ একটা দেশ শুধু এর বিরোধিতা করবে, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা বুদ্ধিজীবী, লেখাপড়া জানা মানুষ, প্র্যাগম্যাটিক প্রত্যেকটা মানুষ বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন
যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সার্বিকভাবে চেষ্টা করছে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে, এবং তারা সেটা সফল হচ্ছে। কিন্তু একটা কথা, ডক্টর নওশির আলী এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন দুইজনেই বলেছেন যে ওখানে কিছু এনজিও টাইপ লোক আছে, অযোগ্য অথর্ব দেশের শত্রু ভারতপন্থী 2-4 জন লোকজন আছে, যেটা নিয়ে অনেক অভাব অভিযোগ আছে। আমি এটা নিয়ে ওনাদের দুইজনের সাথেই তর্ক করেছি দর্শকবৃন্দ। সেটা কি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে মুহূর্তে 8ই আগস্ট 2024 এসে ক্ষমতা নিয়েছেন, উনি নিজে পছন্দ মতো সবাইকে নিয়োগ দেন নাই। আচ্ছা, তো ওনাকে বলা হয়েছে যে এই লোকগুলো উপদেষ্টা আপনার সাথে এরা কাজ করবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই মুহূর্তে একটা কাজ করতে পারতেন, বলতে পারতেন না ওনাদের সাথে আমি কাজ করব না। এটা হতো কি জানেন, ইমপ্র্যাগম্যাটিক অদূরদর্শী একটা সিদ্ধান্ত হতো। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন যোগ্য মানুষ, ধীর স্থির সম্পন্ন একজন সৎ মানুষ, একজন দেশপ্রেমিক বাংলাদেশী। উনি চিন্তা করেছেন লেটস সি হোয়াটস গোইং টু হ্যাপেন। উনি অবজারভেশনের রেখে উনি রাষ্ট্রের ক্ষমতা নিয়েছেন, এবং ক্ষমতা নেওয়ার পরে ধীরে ধীরে উনি বুঝেছেন কোথায় কে গুটি চালছে। দেশের সার্বিক ব্যবস্থা বুঝতে গেলে ওনার এভাবে চুপ করে বসে থাকাটাই ছিল বুদ্ধিমানের কাজ। উনি ওখানে বসে বসে জানতে পেরেছেন কোথায় কে কি করছে। ওয়াকার কি করছে উনি তা জানেন, নৌবাহিনীর প্রধান কি করছে জানেন, সেনাবাহিনীর প্রধান সবাই কে কি করছে, সেক্রেটারি রাজনীতিবিদ কারা কে কি করছে। আপনারা যদি কেউ মনে করেন উনি এটা জানে না, আপনারা ভুল। আপনারা অনেকেই জানেন না ডক্টর মোহাম্মদ ইউনূসের চারপাশে কয়েক হাজার চোখ আছে, যেই চোখ অবজার্ভ করে কে কোথায় কি করে। ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন ওয়াকার সকালবেলা পায়খানা করছে, এটা পাতলা ছিল না শক্ত ছিল, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন। এখন বলবেন তাহলে এত কিছু জানার পরে উনি করছেন না কেন? কেন করছেন না? একটা দড়িকে হঠাৎ করে টান দিলে দড়িটা ছিঁড়ে যায়, ওখানে আর নিয়ন্ত্রণ থাকে না। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শুধু শিক্ষিত দৃষ্টি সম্পন্ন মানুষই না, উনি একজন ভালো ম্যানেজার, অর্থাৎ উনি ভালো ব্যবস্থাপক। উনি ধীরে ধীরে সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। যারা শত্রু তাদের সাথে উনি কাজ করছেন, যারা মিত্র তাদের সাথে উনি কাজ করছেন, যারা কনফিউজ তাদের সাথে উনি কাজ করছেন। উনি ভালোভাবেই বুঝেন যে ওনাকে সিকিউরিটি ব্রিফিং, ইন্টেলিজেন্স ব্রিফিং ওনাকে দেওয়া হয় না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনেক কিছু ওনার কাছ থেকে আড়ালে রাখা হয়েছে, উনি এটা জানেন। কিন্তু উনি রাগ করে ওই মাহফুজ আলমের মতো ভণ্ড বলে নাই আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী। উনি কি করছেন? চুপ করে ওয়াজ করছেন। যেখানে যেখানে হাত শক্ত করা দরকার উনি শক্ত করছেন, যেখানে সফট রাখা দরকার উনি সফট রাখছেন। দর্শকবৃন্দ, একজন পিতৃতুল্য দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়কের এই যোগ্যতাগুলো অনেক দরকার। আপনাদের মনে আছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মদিনা থেকে মক্কা বিজয় করতেন, উনি জানতেন যে কুরাইশরা ওনার ক্ষতি করবে। এটা জানার পরেও আমাদের নবী বলেছেন আমি সবাইকে অ্যামনেস্টি দিয়ে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। এরপরে উনি ওনার চোখ কান খোলা রেখেছে। উনি জানতেন কে শত্রু কে মিত্র, উনি জানতেন কে ক্ষতি করবে কে উপকার করবে, উনি জানতেন। উনি সবার সাথে কাজ করেছেন, শত্রুর সাথে যেমন কাজ করেছেন মিত্রের সাথেও কাজ করেছেন। আমি আমাদের মহানবীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুলনা করছি না, আস্তাগফিরুল্লাহ, আমি তার ধারে কাছেও না। কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি, একজন রাষ্ট্রনায়ককে যেভাবে চিন্তা করা দরকার উনি তাই করছেন। একজন রাষ্ট্রনায়ককে যেভাবে কাজ করতে হয় উনি ঠিক একই কাজ করছেন। এখন পৃথিবীব্যাপী সবাই জানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। তাহলে একটা দেশের বিরোধিতা করছে, ওই দেশটাকে মূত্রখোর গোবরখোর ভারত, আর কে? অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন 5 জন ব্যক্তি, এই 5টা ব্যক্তিকে? একটাই হচ্ছে মীর জাফর শুয়োরের বাচ্চা ওয়াকারুজ্জামান। তাহলে বাকি 4 জনকে? হাসিনা মাগি আর রেহানা মাগি। তাহলে 3 জন, বাকি 2 জনকে? খালেদা জিয়া কনফিউজড, আর তারেক রহমান এখন পর্যন্ত তার কোনো যোগ্যতা দেখান নাই। এখন তাইলে তাদের 2 জনের নাম আমি কেন অ্যাড করলাম?
বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, এই দলের নেতৃত্বে আছে বেগম জিয়া এবং তারেক রহমান। আমি তাদের নেতৃত্বকে প্রশংসা করতে পারি না স্রেফ একটা কারণে, এই দলটার জনসমর্থন আছে। এই জনসমর্থন নিয়ে তারা মাঠে থাকবে, আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় যাবে, কর্মসূচির মাধ্যমে তারা ক্ষমতায় যাবে। ভারতের পাট কেন চাপবে? চাঁদাবাজি কেন করবে? গরু চুরি কেন করবে? টেন্ডারবাজি কেন করবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মসূচিকে সফল করার পরে নিরপেক্ষ নির্বাচন যদি হয়, এই নির্বাচনে তারা কি করবে? সরকার গঠন করবে। কিন্তু তারা এখন যা কাজ করছে, এই মুহূর্তে বিএনপি যা করছে, তারা গাছে কাঁঠাল গোফে তেল। কি করবে জানেন? নির্বাচনও হবে। আপনাদেরকে আমি বুঝাই, ভারতের বিজেপি নির্বাচনের আগে বলছিল তারা 400 আসন পাবে। বিজেপি, নরেন্দ্র মোদী বলছিল 400 আসন পাবে। নির্বাচনে কি দেখা গেল? 240। এইটা নিয়ে কংগ্রেসের একজন এমপি পার্লামেন্টে কি বলছে একটু শুনেন। आपने बोला था ना अब की बार 400 पार बोला था, खेल शुरू हो गया था सर, खेला होगा, शुरू हुआ ना। खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है, चू कित कित में चू धरा 400 में कितना हुआ? 240। वो गेम में भी हारा गया। বিএনপিও বলছে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হবে, নিরঙ্কুশ। তখন পার্লামেন্টে আমি এই ধরনের একজন কিটকিট ঢুকাই দেব। বিএনপির উচিত এই মুহূর্তে মাঠে, যেহেতু তাদের জনসমর্থন আছে, ভারতের দিক থেকে তাদের পুরা পলিসি বদল করে দেওয়া উচিত। ভারতীয় হাই কমিশন ঘেরাও করা উচিত। কারণ ভারত সাহস পেয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূতের যখন ভারতীয় প্রেসিডেন্টের কাছে নতুন পরিচয়পত্র দিতে গেছে তাকে রিজেক্ট করেছে। বিএনপির উচিত জনগণের পক্ষে দাঁড়িয়ে নিজের দলের রিফর্ম করা এবং ভারতপন্থী যতগুলো শুয়োরের বাচ্চা আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা, করার পরে নির্বাচনের জন্য নিজেদেরকে তৈরি করা। ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবন ক্ষমতায় থাকবেন না। আমি ডক্টর মোহাম্মদ বিএনপির নেতৃত্ব যদি একটু দূরদৃষ্টি সম্পন্ন হতো, তারা কি করত? তারা বলতো ডক্টর ইউনূস যতদিন সুস্থ আছে তাকে দিয়ে আমি পুরা বিশ্বব্যাপী যত বেনিফিট আছে আমি ইউনূসকে দিয়ে ওই বেনিফিট আদায় করতাম। ডক্টর ইউনূসকে বলতাম, স্যার ইউ উইল বি দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, আপনার প্রতি আমাদের সমর্থন আছে, নির্বাচনের দরকার নাই এই মুহূর্তে। বিএনপি এই কাজটা করতে ব্যর্থ হচ্ছে। তাইলে আমি 5 জন ব্যক্তির নাম বলছি: মির্জাফর ওয়াকারুজ্জামান, কমলা রানী সাহা, বেলা রানী সাহা, অর্থাৎ হাসিনা আর রেহানা। বাকি আছে খালেদা জিয়া, যিনি কনফিউজড এবং অসুস্থ, তারেক জিয়া, সে এখনো বালপাট না, ওই মাহফুজ আলমের মতো, কোন জায়গায় কি করতে হবে জানে না। হি সারাউন্ডেড বাই গোরখোদক আব্বাস, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, সামা ওবায়দ, আব্দুল আউয়াল মিন্টু, তাবিত আউয়াল, এই বালছলরা। দর্শকবৃন্দ, ওই সাবজেক্টটা সম্পর্কে এখানেই শেষ। কিন্তু বাংলাদেশ আসার আলো হচ্ছে বাংলাদেশ সঠিক রাস্তায় আছে। ঠিক আছে, বাংলাদেশ সঠিক রাস্তায় আছে এবং সঠিক রাস্তায় আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং উনি শিপের ক্যাপ্টেন্সি ওনার হাতে থাকবে। এবার আসি দ্বিতীয় সাবজেক্টে, করিডোর দেওয়া, বাংলাদেশের কর্পোরেশন বিদেশিদের কাছে দেওয়া, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন যত ইন্ডাস্ট্রিজ আছে এগুলো বিদেশিদের কাছে দেওয়া অত্যন্ত জরুরি, আমি তাই মনে করি। গত 53 বছরে বাংলাদেশের এইসব প্রতিষ্ঠানগুলো সব অলাভজনক, সব দেউলিয়া, কোনো লাভ নাই, ক্ষতি ক্ষতি ক্ষতি, হাজার হাজার কোটি টাকা
খরচ হচ্ছে, কোনো খবরও নাই। Therefore, এই ইন্ডাস্ট্রিজ গুলো, এই কর্পোরেশন গুলো, এই নৌবন্দর বিমানবন্দর গুলো লাভে উঠানোর জন্য, প্রফিটেবল করার জন্য যদি জাপানের কাছে ম্যানেজমেন্ট আনতে হয়, আমাদেরকে 5 বছরের চুক্তি দেওয়া হয়, চায়নার কাছে দেওয়া হয়, মালয়েশিয়ার কাছে দেওয়া হয়, টার্কির কাছে দেওয়া হয়, আমেরিকার কাছে দেওয়া হয়, আমি এটার পক্ষে। কারণ কি জানেন, ওই দেশের অর্গানাইজেশন গুলো এখানে আসবে ম্যানেজমেন্ট টিম নিয়ে। ওই ম্যানেজমেন্ট টিম এই কর্পোরেশন গুলো নৌবন্দর বিমানবন্দর পরিচালনা করবে, কিন্তু ওখানে চাকরি করবে কারা? আমাদের বাংলাদেশি লোকজনরা। আমাদের বাংলাদেশি লোকজনরা ওই নেতৃত্বে থাকবে, ওখানে কর্মতৎপরতার ভিতরে তারা থাকবে, তাদের এমপ্লয়মেন্ট, তাদের স্কিল বাড়বে, তারা বেশি বেতন পাবে। একটা কথা মনে রাখেন, ওখানে ওই শ্রমিক আন্দোলন দিয়া ধর্মঘট চলবে না, পাশার মধ্যে লাত্তে দিয়া বাইর করে দিবে, কারণ তারা প্রফিট চাইবে। প্রফিট উঠানোর জন্য একটা সিস্টেম ওখানে তৈরি হয়ে যাবে। ওই সিস্টেমের মধ্যে থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজকে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা সম্ভব, প্রত্যেকটা কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা সম্ভব, প্রত্যেকটা বন্দরকে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা সম্ভব। এর জন্য আমি করিডোর, চট্টগ্রাম নৌবন্দর বিমানবন্দর, বাংলাদেশের প্রত্যেকটা নৌবন্দর বিমানবন্দর স্থলপথ যেখানে যা কিছু আছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্ত নেয় আমি ওই সিদ্ধান্তের সাথে একমত। ডক্টর নওশের আলী বলেছে প্যানেলের কথা, আমি প্যানেলে বিশ্বাস করি না। কারণ কি জানেন, আমরা যদি প্যানেলের কথা বলি, বিএনপি বলবে আমাদের পক্ষের লোক কম, আওয়ামী লীগ বলবে আমাদের পক্ষের লোক কম, জামাত বলবে আমাদের অবস্থা কি, আরেক দল বলবে আমাদের অবস্থা কি, অথচ এদের কারো না স্টাডি আছে, না তারা স্ট্যাটিস্টিক্স জানে, না এদের এগুলো সম্পর্কে লেখাপড়া আছে। দেয়ারপর আমি কোন প্যানেলের পক্ষে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসাইড করবে এই সাবজেক্টে এক্সপার্ট কারা। আমি এর আগেও বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চিন্তা করেন বাংলাদেশের কোন একটা প্রতিষ্ঠানকে লাভজনক করার জন্য, কোন একটা মন্ত্রণালয়কে এফেক্টিভ করার জন্য বিদেশি কোনো কাউকে যদি বেতন দিয়ে বাংলাদেশে এনে রাখতে হয়, জন্য তাই করা হয়। কারণ কি, গত 54 বছরে আমরা দেশটাকে জগা খিচুড়ি বানিয়ে ফেলেছি। এখন আপনারা বলবেন আমাদের দেশে কি যোগ্য লোক নাই? আছে, কিন্তু ওই যোগ্য লোকটাকে সুযোগই দেওয়া হয় না বাংলাদেশের কোনো কিছু রান করার জন্য। আমার এখন একটা কথা মনে আছে, হাসিনা স্বৈরশাসনের আমলে একজন জয়েন্ট সেক্রেটারি বা সেক্রেটারি বলেছিলেন, আমাকে যদি ঢাকা পৌর কর্পোরেশনের দায়িত্ব দেয়া হয়, আমাকে 2 মাস দায়িত্ব দিলে ঢাকায় যে পানি বন্যা হয় এটাকে আমি সমাধান করে দেব, ঢাকায় কোনো মশা থাকবে না, ঢাকার গাছে গাছে কোনো ধুলাবালি থাকবে না। এই ভদ্রলোক এই কথা যেদিন বলেছে তার পরের দিনই তাকে ওএসডি করে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে, ওএসডি করে বাড়িতে পাঠায় দিয়েছে। অর্থাৎ যোগ্য লোকরা এই কাজগুলো করতে পারে না। তো আপনারা নিজেরা করতে পারবেন না, প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লস করতেই থাকবে, করতেই থাকবে। আর আপনারা অমুক কর্পোরেশনের প্রেসিডেন্ট কইয়া, চেয়ারম্যান বইলা গাড়িতে পতাকা লাগাইবেন, থাপড়াই আপনাদের দাঁত ফেলাই দেওয়া উচিত। আপনারা করিডোর নিয়ে অবজেকশন দিবেন, আপনারা চেটের বাল 54 বছরে বাল ছিটছেন। ভারতে করিডোর দিছে, তখন মুখের মধ্যে কি গোবর ঢুকায় রাখছিলেন? ভারতে মংলা বন্দর দিছে, চিটাগং বন্দর দিছে, মুখের মধ্যে কি গরুর গু না আপনাদের নিজের গু আপনাদের মুখে ছিল? কোনো কথা বলতে পারেন। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকালকে বাংলাদেশ সময় রাত্র 11টায় আপনাদের সামনে আমি আবার হাজির হব। আর বিডিআর এর ওই ভাইটার নাম পরিচয় আপনারা যদি কেউ জানেন, আমাকে যদি কেউ জানান, আমার সাথে যদি যোগাযোগ করে, আমরাই জনতা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তার জন্য একটা গিফট আছে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে বাস্তবতা কতটা কঠিন এবং বাস্তবতা কেমন। এবং ডক্টর ইউনূস যেভাবে দেশ পরিচালনা করছেন, এইভাবে দেশ পরিচালনা করলে হয়তোবা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু আসতে পারে, দেশ উন্নয়নশীলদের কাতারে যেতে পারে। দর্শক, এখানে আলোচনা যে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন।